আসসালামু আলাইকুম, সবাইকে আজকের ক্লাসে স্বাগতম। আজকে আমরা কথা বলবো অষ্টম শ্রেণীর বিজ্ঞান বইয়ের তৃতীয় অধ্যায় নিয়ে। তো তৃতীয় অধ্যায়ের নাম কি? তৃতীয় অধ্যায়ের নাম হলো ব্যাপন, অভিস্রবণ ও প্রসাধন। তো আজকে আমরা এই ব্যাপন, অভিস্রবণ ও প্রসাধন নিয়ে আলোচনা করব। তো দেখো, শুরুতেই উদ্ভিদ মূলের সাহায্যে মাটি থেকে পানি ও পানিতে দ্রবীভূত খনিজ লবণ শোষণ করে এবং সেই পানি ও রস কাণ্ডের ভেতর দিয়ে পাতায় পৌঁছায়। আবার উদ্ভিদ দেহে শোষিত পানি উদ্ভিদ বাষ্প আকারে দেহ থেকে বের করে দেয়। উদ্ভিদ কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে এবং অক্সিজেন গ্যাস ত্যাগ। দেহে পানি ও পানিতে দ্রবীভূত খনিজ লবণ শোষণ। ওই পানি ও দ্রবণ দেহের নানা অঙ্গে পরিবহন ও দেহ থেকে পানি বাষ্পাকারে বের করে দেওয়া ব্যাপন, অভিস্রবণ, শোষণ, পরিবহন ও প্রসাধনের মাধ্যমে ঘটে। তো দেখো এখানে কি বলছে, শুরুতেই বলছে উদ্ভিদ মূলের সাহায্যে মাটি থেকে পানি ও পানিতে দ্রবীভূত খনিজ লবণ শোষণ করে, আর সেই পানি ও রস কাণ্ডের ভেতর দিয়ে, এই যে উদ্ভিদের কাণ্ড, এটার মাধ্যমে পাতায় পৌঁছায়। তারপর পাতা থেকে বাষ্প আকারে এগুলা পানিটা বের করে দেয়, যেটা অক্সিজেন হিসেবে আমরা গ্রহণ করি। তো এই যে একটা প্রক্রিয়া সম্পন্ন হলো, এই প্রক্রিয়ার মধ্যেই রয়েছে ব্যাপন, অভিস্রবণ ও প্রসাধন। তো আমরা আস্তে আস্তে জানবো এগুলা কি। তো শুরুতে আমরা জানবো ব্যাপন নিয়ে। তো দেখো ব্যাপন কি, আমরা কালারটা চেঞ্জ করে নিচ্ছি। দেখো, আমরা জানি সব পদার্থই কতগুলো ক্ষুদ্র ক্ষুদ্র অণু দিয়ে তৈরি। এই অণুগুলো সবসময় গতিশীল বা চলমান অবস্থায় থাকে। তরল গ্যাসের ক্ষেত্রে অণুগুলোর চলন দ্রুত হয় এবং বেশি ঘনত্বের স্থান থেকে কম ঘনত্বের দিকে অণুগুলো ছড়িয়ে পড়তে থাকে। এই প্রক্রিয়া চলতে থাকে যতক্ষণ না অণুগুলোর ঘনত্ব দুই স্থানে সমান হয়। অণুগুলোর এরূপ চলন প্রক্রিয়াকে ব্যাপন বলে। তো ব্যাপনটা আসলে কি? ধরো একটা ঘরের মধ্যে তুমি যে পারফিউম বা তোমরা যাই বলো না কেন, সুগন্ধি, ওইটা যখন তুমি ছাড়বা একটা ঘরের একটা জায়গার মধ্যে, তখন ওইটা কি হয়, বেশি ঘনত্বের স্থান থেকে কম ঘনত্বের দিকে এটা চলে যায়। এটাই হচ্ছে মূলত ব্যাপন প্রক্রিয়া। তো আশা করি তোমরা ব্যাপন বুঝতে পেরেছ। আর এই প্রক্রিয়া ততক্ষণই চলতে থাকে যতক্ষণ না অণুগুলোর ঘনত্ব দুই স্থানে সমান না হয়, অর্থাৎ অণুগুলোর ঘনত্ব ওই ঘরের সকল পাশে সমান না হবে। আশা করি ব্যাপন বুঝতে পেরেছ। এরপর দেখো, ব্যাপনকারী পদার্থের অণু পরমাণুগুলোর গতিশক্তির প্রভাবে এক প্রকার চাপ সৃষ্টি হয়, যার প্রভাবে অধিক ঘনত্বযুক্ত স্থান থেকে কম ঘনত্বযুক্ত স্থানে অণুগুলো ছড়িয়ে পড়ে। এই প্রকার চাপকে বলা হয় ব্যাপন চাপ। তো আশা করি তোমরা ব্যাপন চাপ বুঝতে পেরেছ। ব্যাপন চাপটা হলো যখন ব্যাপনটা আসলে যেই সময় হতে থাকবে, অর্থাৎ অধিক ঘনত্বযুক্ত স্থান থেকে কম ঘনত্বযুক্ত স্থানের দিকে অণুগুলো ছড়িয়ে পড়বে, তখন যে একটা চাপ তাদের মধ্যে তৈরি হয়, ওইটাই আসলে ব্যাপন চাপ। গতিশক্তির প্রভাবে এক প্রকার চাপ তৈরি হয়, ওইটাই হচ্ছে ব্যাপন চাপ। এরপর দেখো, কোনো পদার্থের অণুর ব্যাপন ততক্ষণ চলতে থাকে যতক্ষণ না উক্ত পদার্থের অণুগুলোর ঘনত্ব সর্বত্র সমান হয়। অণুগুলোর ঘনত্ব সমান হওয়া মাত্রই পদার্থের ব্যাপন বন্ধ হয়ে যায়। তো এটাই ছিল ব্যাপন। এটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই দেখো, ব্যাপন নিয়ে কিন্তু এখানে বিস্তারিত আলোচনা করে দিছে। তো আশা করি তুমি বুঝতে পেরেছো। এরপর এখানে একটা পরীক্ষা দেওয়া আছে, পরীক্ষাটা তোমরা ভালো করে পড়ে নিবা যে কিভাবে ব্যাপনটা আসলে হয়। পরীক্ষাটা তোমরা যদি চাও তাহলে করতে পারো, তাহলে আরো ভালো করে তোমরা ব্যাপন বুঝতে পারবে। এই পরীক্ষাটা তোমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট, তো তোমরা চাইলে করতে পারো। এরপর দেখো ব্যাপনের গুরুত্ব। জীবের বিভিন্ন শরীরবৃত্তীয় কাজেই ব্যাপন প্রক্রিয়া ঘটে, যেমন উদ্ভিদ সালোক সংশ্লেষণের সময় বাতাসের কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে এবং অক্সিজেন ত্যাগ করে। এই অত্যাবশ্যক কাজ ব্যাপন দ্বারা সম্ভব হয়। দেখো ব্যাপনের গুরুত্ব বলছি, উদ্ভিদ যখন সালোক সংশ্লেষণ করে তখন বাতাসের কার্বন ডাই অক্সাইড উদ্ভিদ গ্রহণ করে এবং অক্সিজেন ত্যাগ করে দেয়। এটা কিন্তু ব্যাপন প্রক্রিয়া দ্বারা সম্ভব হয়। আর জীবকোষে শ্বসনের সময় গ্লুকোজ জারণের জন্য অক্সিজেন ব্যবহৃত হয়। ব্যাপন ক্রিয়ার দ্বারা কোষে অক্সিজেন প্রবেশ করে। ব্যাপন ক্রিয়ার দ্বারা কিন্তু কোষে কিন্তু অক্সিজেনটা প্রবেশ করতেছে এবং
কার্বন ডাইঅক্সাইড বের হয়ে যায়। উদ্ভিদ দেহে শোষিত পানি বাষ্পাকারে প্রসাধনের মাধ্যমে দেহ থেকে ব্যাপন প্রক্রিয়ায় বের করে দেয়। বাষ্পাকারে ব্যাপন প্রক্রিয়ায় কিন্তু উদ্ভিদ তার দেহ থেকে শোষিত পানি বের করে দেয়। প্রাণীদের শ্বসনের সময় অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইডের আদান প্রদান, রক্ত থেকে পুষ্টি উপাদান, অক্সিজেন প্রভৃতি লসিকায় বহন এবং লসিকা থেকে কোষে পরিবহন করা ব্যাপন প্রক্রিয়া দ্বারা সম্পন্ন হয়। এখানে ব্যাপনের গুরুত্ব দেওয়া আছে। ব্যাপনের গুরুত্ব আশা করি তোমরা বুঝতে পেরেছ। ব্যাপনের গুরুত্ব এইটুকুই ছিল তোমাদের ব্যাপনের গুরুত্ব। উদ্ভিদের সালোক সংশ্লেষণের সময় কার্বন ডাইঅক্সাইড গ্রহণ, অক্সিজেন ত্যাগ করে, তারপরে তোমার আরো অনেক কিছু দেওয়া আছে। রক্ত থেকে পুষ্টি উপাদান, অক্সিজেন প্রভৃতি লসিকায় বহন, লসিকা থেকে কোষে পরিবহন করা ব্যাপন প্রক্রিয়ায় সম্পন্ন হয়। এরপর হলো অভিস্রবণ। অভিস্রবণ প্রক্রিয়াটি বোঝার জন্য আমাদের যে বিষয়ের ধারণা দরকার তার মধ্যে অন্যতম হলো বিভিন্ন ঘনত্ব বিশিষ্ট দুইটি দ্রবণের মধ্যে অবস্থিত পর্দার বৈশিষ্ট্য জানা। পর্দাকে সাধারণত 3 ভাগে ভাগ করা যায়, যেমন অভেদ্য পর্দা, ভেদ্য পর্দা ও অর্ধভেদ্য পর্দা। অভেদ্য পর্দাটা আসলে কি দেখো, অভেদ্য পর্দা যে পর্দা দিয়ে দ্রবক ও দ্রব উভয় প্রকার পদার্থের অণুগুলো চলাচল করতে পারে না তাকে অভেদ্য পর্দা বলে। যেমন পলিথিন, কিউটিনযুক্ত কোষ প্রাচীর ইত্যাদি, এগুলো হলো অভেদ্য পর্দা। দ্রবক এবং দ্রব অণু উভয় চলাচল করতে পারে না, এটাই হচ্ছে অভেদ্য পর্দা। এরপর দেখো ভেদ্য পর্দা। যে পর্দা দিয়ে দ্রবক ও দ্রব উভয় অণু সহজে চলাচল করতে পারে তাকে ভেদ্য পর্দা বলে। যেমন কোষপ্রাচীর কিন্তু ভেদ্য পর্দার উদাহরণ। এখানে অভেদ্য পর্দা ও ভেদ্য পর্দার উদাহরণ এবং সংজ্ঞা দেওয়া আছে। এরপর দেখো অর্ধভেদ্য পর্দা। যে সকল পর্দা দিয়ে কেবল দ্রবণের দ্রাবক অণু চলাচল করতে পারে কিন্তু দ্রব অণু চলাচল করতে পারে না, ওইটাই হচ্ছে অর্ধভেদ্য পর্দা। শুধু একটা দ্রবণের মধ্যে একটা মিশ্রণ, দ্রবণ কিন্তু এক প্রকার মিশ্রণ, ওইটার যে দ্রাবক অণু ওইটা চলাচল করতে পারে কিন্তু দ্রব অণু চলাচল করতে পারে না, ওইটাই হচ্ছে তোমার অর্ধভেদ্য পর্দা। যেমন কোষপর্দা, ডিমের খোসার ভিতরের পর্দা, মাছের পটকার পর্দা, জীবজন্তুর পিত্তথলির পর্দা, এগুলো হচ্ছে অর্ধভেদ্য পর্দার উদাহরণ। আমরা লক্ষ্য করেছি যদি একটা শুকনা কিশমিশকে পানিতে ভিজিয়ে রাখি তাহলে সেটা ফুলে উঠছে। এটি কিশমিশ দ্বারা পানি শোষণের কারণে ঘটে। পানি শোষণ অভিস্রবণ দ্বারা ঘটে। অভিস্রবণও এক প্রকার ব্যাপন। অভিস্রবণ কেবলমাত্র তরলের ক্ষেত্রে ঘটে। অভিস্রবণ, এই লাইনটা অনেক ইম্পর্টেন্ট। অভিস্রবণ কেবলমাত্র তরলের ক্ষেত্রে ঘটে এবং একটি অর্ধভেদ্য পর্দা অভিস্রবণের সময় দুটি তরলকে পৃথক রাখে। কিশমিশের উদাহরণ দিয়ে বিষয়টা এখানে বোঝানো হলো। দেখো আমরা জানি, এখানে একটা উদাহরণ দিয়ে বোঝাইছে। এই দেখো একটা উদাহরণের মাধ্যমে এটা কিন্তু বুঝিয়ে দিছে। আমরা জানি দুটি ভিন্ন ঘনত্বের দ্রবণ একত্রে মিশ্রিত হলে স্বাভাবিকভাবেই এদের মধ্যে ব্যাপন সংঘটিত হয়। লক্ষ্য করে দেখো, কিশমিশের ভিতরের পানি শুকিয়ে যাওয়ার ফলে কিশমিশগুলো কুঁচকে গেছে। কিশমিশগুলো পানিতে রাখলে পানি শোষণ করে ফুলে উঠবে, কারণ কিশমিশের ভিতরের শর্করার গাঢ় দ্রবণ একটি পর্দা দ্বারা পানি থেকে পৃথক রয়েছে। ফলে শুধু পানির অণু কিশমিশের অভ্যন্তরে অভিস্রবণ প্রক্রিয়ায় প্রবেশ করছে, কিন্তু শর্করা অণু এইরকম পর্দা ভেদ করে বাইরে আসতে পারছে না। এই ধরনের পর্দাকে অর্ধভেদ্য পর্দা বলে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই দেখো, শুকনা কিশমিশ রাখছে পানির, এরপর এটা পানির মধ্যে রাখছে, অভিস্রবণ দ্বারা পানি শোষণের ফলে কিশমিশগুলো স্ফীত হয়েছে। এটা কিন্তু অর্ধভেদ্য পর্দার দ্বারা হয়েছে। কিশমিশের ভিতরে কিন্তু পানি প্রবেশ করছে কিন্তু ওইটার বাইরে যেতে পারতেছে না, কারণ কিশমিশের ভিতরে শর্করার গাঢ় একটা দ্রবণ একটা পর্দা দ্বারা পানি থেকে পৃথক হয়ে আছে। ফলে শুধু পানির অণু কিশমিশের অভ্যন্তরে অভিস্রবণ প্রক্রিয়ায় প্রবেশ করছে, কিন্তু শর্করা অণু এরকম পর্দা ভেদ করে বাইরে আসতে পারছে না। এই ধরনের পর্দাকে অর্ধভেদ্য পর্দা বলে। ভিতরে যে শর্করার একটা গাঢ় দ্রবণ আছে ওইটা কিন্তু তোমার ভিতরে আছে কিন্তু এটা বের হতে পারতেছে না, কিন্তু পানি ঠিকই ভিতরে প্রবেশ করতে পারতেছে। এটাই কিন্তু অভিস্রবণ।
অন্যভাবে বলা যায় দ্রাবক তার বেশি ঘনত্বের অঞ্চল থেকে কম ঘনত্বের অঞ্চলের দিকে ধাবিত হয় অর্ধবেদ্য পর্দা দিয়ে। এই দেখো অর্ধবেদ্য পর্দা, তোমার এই দেখো এখানে হালকা দ্রবণ আছে, এখানে ঘন দ্রবণ আছে। তাহলে এই দেখো হালকা দ্রবণ এ, ঘন দ্রবণ হচ্ছে বি। তাহলে হালকা দ্রবণগুলা কি করবে, ঘন দ্রবণের মধ্যে চলে যাবে। এই দেখো হালকা যে ইয়াগুলো রয়েছে দ্রবণ, ওইটা কি করবে, চলে যাবে হচ্ছে ঘন দ্রবণের দিকে। এটাই হচ্ছে অর্ধবেদ্য পর্দা। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এটা এই যে ঘন দ্রবণের দিকে চলে যাবে, এটাই হচ্ছে অভিস্রবণ প্রক্রিয়া। অভিস্রবণের গুরুত্বটা দেখো, জীবকোষের কোষ আবরণ বা প্লাজমা পর্দা অর্ধবেদ্য পর্দা হিসেবে কাজ করে। প্লাজমা পর্দা দিয়ে অভিস্রবণ প্রক্রিয়ায় মাটিস্থ পানি মূলরোমের মধ্যে প্রবেশ করে বা বাইরে আসে। কোষস্থ পানি খনিজ লবণকে দ্রবীভূত করে কোষ রসে পরিণত হয়। সুতরাং কোষের মধ্যে বিভিন্ন জৈব রাসায়নিক প্রক্রিয়াগুলোকে সচল রাখার জন্য অভিস্রবণের ভূমিকা খুব গুরুত্বপূর্ণ। দেখো এখানে অভিস্রবণের গুরুত্ব দিছে। জীবকোষের কোষ আবরণ বা প্লাজমা পর্দা অর্ধবেদ্য পর্দা হিসেবে কাজ করে। প্লাজমা পর্দা দিয়ে অভিস্রবণ প্রক্রিয়ায় মাটিস্থ পানি মূলরোমের মাধ্যমে আসে আর কি, বাইরে আসে। মূল রুমটা আসলে কি, দেখো শিকড়ের এদিক দিয়ে দেখবা ছোট ছোট এরকম শাখা বেরোইছে, ওইগুলো মাটির বিভিন্ন ফাঁক দিয়ে বিভিন্নভাবে ছড়িয়ে আছে, ওইগুলো পানি শোষণ করে। মাটিস্থ পানি, এই দেখো মাটিস্থ পানি মূলরোমের মধ্যে প্রবেশ করে বা বাইরে আসে। কোষস্থ পানি খনিজ লবণকে দ্রবীভূত করে কোষ রসে পরিণত করে। সুতরাং কোষের মধ্যে জৈব রাসায়নিক প্রক্রিয়াগুলোকে সচল রাখার জন্য অভিস্রবণের খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এই প্রক্রিয়া দ্বারা উদ্ভিদ কোষের রসস্ফীতি ঘটে। এটি কাণ্ড ও পাতাকে সতেজ রাখতে সাহায্য করে। ফুলের পাপড়ি বন্ধ বা খুলতে পারে। এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। ফুলের পাপড়ি বন্ধ বা খুলতে পারে, এটা কোন প্রক্রিয়ার দ্বারা সম্ভব হয়? যখন তোমরা বলবা এটা অভিস্রবণ প্রক্রিয়া দ্বারা সম্ভব হয়। তাছাড়া অভিস্রবণ প্রক্রিয়ার মাধ্যমে প্রাণীর অন্ত্রে খাদ্য শোষিত হতে পারে। এখানে অভিস্রবণের একটি পরীক্ষা দেওয়া আছে, তোমরা এটা পড়ে নিবা, তাহলে অভিস্রবণ তোমাদের আরো ক্লিয়ার হয়ে যাবে। এরপর আমরা চলে যাব পার্ট 5, উদ্ভিদের পানি ও খনিজ লবণ শোষণ। উদ্ভিদের পানি শোষণ পদ্ধতি। আমরা কালারটা একটু চেঞ্জ করে নিই, তাহলে তোমাদের আরো ভালো লাগবে। মাটি থেকে পানি ও পানিতে দ্রবীভূত খনিজ লবণ উদ্ভিদ দেহের সজীব কোষে টেনে নেওয়া পদ্ধতিকে সাধারণভাবে শোষণ বলা যেতে পারে। স্থলে বসবাসকারী উদ্ভিদগুলোকে মূলরোমের সাহায্যে মাটি থেকে পানি শোষণ করে। পানিতে নিমজ্জিত উদ্ভিদ সারা দেহ দিয়ে পানি শোষণ করে। স্থলজ উদ্ভিদগুলোর মূলরোম মাটির সূক্ষ্ম কণার ফাঁকে লেগে থাকা কৌশিক পানি অভিস্রবণ প্রক্রিয়ার সাহায্যে নিজ দেহে টেনে নেয়। আমি তো একটু আগে বলেছিলাম মূলরোমের সাহায্যে উদ্ভিদ যে পানি এটা কিন্তু টেনে নেয়। এই দেখো এইগুলো হচ্ছে মূলরোম, একটু জুম করে তোমাদেরকে দেখাই। এই দেখো শিকড়ের চারদিক দিয়ে এরকম ছোট ছোট শাখার মতো বেরিয়ে আসছে, ওইটা কিন্তু মাটির, এই দেখো মাটির ভিতরে এভাবে ছড়িয়ে থাকে। এটা কিন্তু পানি শোষণে সহায়তা করে। আর এই পার্টটা আসলে কি, উদ্ভিদের পানি শোষণ ও পানি ও খনিজ লবণ শোষণ নিয়ে। এরপর দেখো মূলরোমের প্রাচীরটি ভেদ্য, তাই প্রথমে ইমবাইবিশন প্রক্রিয়ায় পানি শোষণ করে এবং কোষ প্রাচীরের নিচে অবস্থিত অর্ধভেদ্য প্লাজমা পর্দার সংস্পর্শে আসে। মূলরোমের কোষীয় দ্রবণের ঘনত্বের তুলনায় তার পরিবেশের দ্রবণের ঘনত্ব কম থাকায় পানি দ্রাবক কোষের মধ্যে অন্তঃঅভিস্রবণ প্রক্রিয়ায় প্রবেশ করে। মূলের বাইরের আবরণ থেকে কেন্দ্র পর্যন্ত সব কোষের কোষ রসের ঘনত্ব সমান নয়, ফলে কোষান্তর অভিস্রবণের কারণে মূলের এক কোষ থেকে অন্য কোষে পানির গতি অব্যাহত থাকে এবং পরিশেষে পানি কাণ্ডের জাইলেম বহিকার মাধ্যমে পাতায় পৌঁছায়। দেখো এখানে কিছু জিনিস আলোচনা করছে। মূলরোমের প্রাচীরটি ভেদ্য, তাই ইমবাইবিশন প্রক্রিয়ায় পানি শোষণ করে এবং প্রাচীরের নিচে অবস্থিত অর্ধভেদ্য প্লাজমা পর্দার সংস্পর্শে আসে। মূলরোমের কোষীয় দ্রবণের ঘনত্বের তুলনায় তার পরিবেশের
দ্রবণের ঘনত্ব কম থাকায় পানি কোষের মধ্যে অন্তঃবিস্রবণ প্রক্রিয়া কিন্তু প্রবেশ করে। মূলের বাইরের আবরণ থেকে কেন্দ্র পর্যন্ত সব কোষের রসের ঘনত্ব কিন্তু সমান নয়, ফলে কোষান্তর অভিস্রবণের কারণে মূলের এক কোষ থেকে অন্য কোষে পানির গতি অব্যাহত থাকে এবং পরিশেষে পানি কাণ্ডের জাইলেম বহিকার মাধ্যমে পাতায় কিন্তু পৌঁছে যায়। আশা করি তোমরা বুঝতে পেরেছো, এটা খুবই সহজ। এরপর আমরা আলোচনা করব ইমবাইবিশন নিয়ে। দেখো, ইমবাইবিশন, অধিকাংশ কলয়েড ধর্মী পদার্থই পানিগ্রাহী মানে কি, যে পানি, যার পানি দরকার হয় সে আর কি পানিগ্রাহী। উদ্ভিদ দেহে বিভিন্ন ধরনের কলয়েড ধর্মী পদার্থ বিদ্যমান, যেমন স্টার্চ, সেলুলোজ, জিলেটিন, এগুলো হচ্ছে কলয়েড ধর্মী পদার্থ। এসব পদার্থ তাদের কলয়েড ধর্মী গুণের জন্যই পানি শোষণ করতে সক্ষম। কলয়েড ধর্মী পদার্থ আসলে কি, যারা পানি শোষণ করে। কলয়েড ধর্মী বিভিন্ন পদার্থ উদ্ভিদের ক্ষেত্রে কোষপ্রাচীর, যেমন যে প্রক্রিয়ায় নানা ধরনের তরল পদার্থ উদ্ভিদের ক্ষেত্রে পানি শোষণ করে তাকে ইমবাইবিশন বলে, আর শোষণকারী পদার্থটিকে হাইড্রোফিলিক পদার্থ বলে। আচ্ছা, ইমবাইবিশনটা কি? কলয়েড ধর্মী বিভিন্ন পদার্থ যেই প্রক্রিয়ায় নানা ধরনের তরল পদার্থ শোষণ করে। কলয়েড ধর্মী পদার্থ কি কি আছে? স্টার্চ আছে, সেলুলোজ, জিলেটিন, এইগুলা বিভিন্ন তরল পদার্থ উদ্ভিদের ক্ষেত্রে কিন্তু পানি শোষণ করে, তাকে ইমবাইবিশন বলে। আর শোষণকারী পদার্থকে কি বলে? হাইড্রোফিলিক বলে। উদ্ভিদের খনিজ লবণ শোষণ পদ্ধতি। উদ্ভিদ কিন্তু খনিজ লবণ শোষণ করে, এটা তোমরা আগেই পড়ে আসছো। উদ্ভিদের স্বাভাবিক বৃদ্ধির জন্য কতগুলো খনিজ লবণের প্রয়োজন হয়? উদ্ভিদের জন্য প্রয়োজনীয় খনিজ লবণের উৎস মাটিস্থ পানি। মাটিস্থ পানিতে খনিজ লবণ দ্রবীভূত অবস্থায় থাকে। উদ্ভিদের এই খনিজ লবণটা দরকার হয়, কিন্তু একটা সমস্যা আছে। তোমরা হয়তো ভাবতেছো যে সরাসরি লবণটা কি উদ্ভিদ গ্রহণ করে নেয়, আসলে কিন্তু তা নয়। দেখো, এখানে ক্লিয়ার করে বলে দেওয়া আছে, খনিজ লবণগুলো মাটিস্থ পানিতে দ্রবীভূত থাকলেও পানি শোষণের সঙ্গে উদ্ভিদের লবণ শোষণের কোনো সম্পর্ক নেই। দুটি প্রক্রিয়ায় ভিন্নধর্মী। আমি মাত্র যেটা বললাম, উদ্ভিদ কখনো লবণের সম্পূর্ণ অণুকে শোষণ করতে পারে না, লবণগুলো কেবল আয়ন হিসেবে শোষিত হয়। উদ্ভিদ মাটির রস থেকে নিজে খনিজ লবণ শোষণ করে দুইভাবে আর কি। উদ্ভিদ মাটির রস থেকে খনিজ লবণ শোষণ দুইভাবে সম্পন্ন করে। এক নাম্বার হলো নিষ্ক্রিয় শোষণ, আরেকটা হলো সক্রিয় শোষণ। এই দুই প্রক্রিয়ায় খনিজ লবণ উদ্ভিদ মাটি থেকে খনিজ লবণ শোষণ করে। উদ্ভিদ কিন্তু সরাসরি খনিজ লবণ শোষণ করতে পারে না। সে কিভাবে শোষণ করে? উদ্ভিদ কিভাবে শোষণ করে? শোষণটা করে হচ্ছে আয়নটা শোষণ করে, কিন্তু সরাসরি লবণ শোষণ করতে পারে না। তো এটাই তোমাদের বোঝার বিষয়। পার্ট 6 আমরা দেখবো। এরপর পার্ট 6 হচ্ছে প্রস্বেদন বা বাষ্পমোচন উদ্ভিদের একটি বিশেষ শরীরবৃত্তীয় প্রক্রিয়া। আমরা পূর্বের পাঠে জেনেছি উদ্ভিদের বিভিন্ন শরীরবৃত্তীয় কাজের জন্য পানি অপরিহার্য, তাই উদ্ভিদ মূলরোমের সাহায্যে মাটি থেকে প্রচুর পরিমাণ পানি শোষণ করে। শোষিত পানি কিছু অংশ উদ্ভিদ তার বিভিন্ন বিপাকীয় কাজে ব্যবহার করে এবং বাকি অংশ বাষ্পাকারে বায়ুমণ্ডলে পরিত্যাগ করে। উদ্ভিদের দেহাভ্যন্তর থেকে পাতার মাধ্যমে বাষ্পাকারে পানির এই নির্গমনকে প্রস্বেদন বা বাষ্পমোচন বলে। উদ্ভিদ মূলরোমের সাহায্যে কাণ্ডের মাধ্যমে তার সারা দেহে পানি কিন্তু পরিবহন করে, আর পাতায় কিন্তু সেটা পৌঁছায়। ওই পাতা থেকে পানিটা বাষ্পাকারে উদ্ভিদ যে বের করে দেয়, এটাকেই বাষ্পমোচন বা প্রস্বেদন বলে। আশা করি তোমরা প্রস্বেদন ক্লিয়ারভাবে বুঝতে পেরেছ। প্রস্বেদন প্রধানত দুই প্রকার, আর প্রস্বেদন কিন্তু পত্ররন্ধ্রের মাধ্যমে প্রধানত হয়। এছাড়া কাণ্ড ও পাতার কিউটিকল এবং কাণ্ডের ত্বকে অবস্থিত লেন্টিসেল নামক এক বিশেষ ধরনের অঙ্গের মাধ্যমে অল্প পরিমাণে প্রস্বেদন হয়। প্রস্বেদন কোথায় সংঘটিত হচ্ছে তার ভিত্তিতে প্রস্বেদন তিন প্রকার। একটা হচ্ছে পত্ররন্ধ্রীয় প্রস্বেদন, আরেকটা হচ্ছে ত্বকীয় বা কিউটিকুলার প্রস্বেদন, আরেকটা হচ্ছে লেন্টিকুলার প্রস্বেদন। আমরা তিন প্রকার প্রস্বেদন দেখলাম। আর পত্ররন্ধ্রের মাধ্যমে কিন্তু সাধারণত প্রস্বেদনটা হয়। এটা কিন্তু একটা পাতার অংশ, এটার মধ্যে কিন্তু পত্ররন্ধ্র রয়েছে ছোট ছোট।
তো ওইটার মাধ্যমে আর কি সাধারণত প্রসাধন হয়। এছাড়াও লেন্টিসেল এর মাধ্যমেও প্রসাধন হয়, যেটাকে লেন্টিকুলার প্রসাধন বলি। এরপর দেখো এখানে একটা কাজ দেওয়া আছে, এটা তোমরা করে নিতে পারো, অর্থাৎ তোমরা যদি চাও তাহলে পড়ে নিতে পারো, এটা খুবই তোমাদের কাজে দিবে। এটা যদি তোমরা পড়ো তাহলে প্রসাধন সম্পর্কে আরও বুঝতে পারবা। প্রসাধন যদি তোমরা না বুঝো এটা অনেক কঠিন হয়ে যাবে, আর বুঝলে একবারে ইজি। এরপর দেখো পার্ট 7, প্রসাধনের গুরুত্ব। উদ্ভিদ জীবনে প্রসাধন একটি অনিবার্য প্রক্রিয়া। প্রসাধনের ফলে উদ্ভিদ দেহ থেকে প্রচুর পানি বাষ্পাকারে বেরিয়ে যায়, এতে উদ্ভিদের মৃত্যু হতে পারে। তাই আপাত দৃষ্টিতে উদ্ভিদের জীবনে প্রসাধনকে ক্ষতিকর প্রক্রিয়া বলেই মনে করা হয়। এজন্য প্রসাধনকে বলা হয় উদ্ভিদের জন্য একটি নেসেসারি এভিল। তবু প্রসাধন উদ্ভিদ জীবনে খুবই গুরুত্বপূর্ণ। এখানে কিন্তু শুরুই করেছে যে এটা অনিবার্য প্রক্রিয়া, কিন্তু এটা অনেক ক্ষতিও করে। এটা কিন্তু তোমাদের কোশ্চেনে আসতে পারে। উদ্ভিদের মৃত্যুর কারণেও কিন্তু প্রসাধন হতে পারে, কারণ এটা কিন্তু প্রসাধন মানে কি, পাতার মাধ্যমে তোমার পানিগুলো বাইরে বের করে দিবে বাষ্পাকারে, যেটা আমরা অক্সিজেন হিসেবে চিনি, ওইটা পাতার মাধ্যমে বের করে দিবে। এর মাধ্যমে কিন্তু গাছের মৃত্যু হতে পারে। তাই প্রসাধনকে বলা হয় নেসেসারি এভিল। এই প্রশ্নটা কিন্তু অনেক বেশি আসে, যে নেসেসারি এভিল কাকে বলা হয়। এরপর দেখো, কারণ প্রসাধনের ফলে উদ্ভিদ তার দেহ থেকে পানিকে বের করে অতিরিক্ত পানির চাপ থেকে মুক্ত থাকে। আবার প্রসাধন কিন্তু গুরুত্ব আছে, উদ্ভিদ তার দেহ থেকে পানি বের করে একটু অতিরিক্ত পানির চাপ থেকে মুক্ত থাকে। অনেক সময় কাছে প্রচুর পরিমাণ পানি থাকে, যার ফলে অতিরিক্ত পানির চাপ থাকে উদ্ভিদে, সেটা কিন্তু প্রসাধনের মাধ্যমে যখন পাতার মাধ্যমে অক্সিজেন বের হয়ে যাবে তখন কিন্তু উদ্ভিদ অতিরিক্ত পানির চাপ থেকে মুক্ত থাকবে। প্রসাধনের ফলে কোষরসের ঘনত্ব বৃদ্ধি পায়। কোষরসের ঘনত্ব বৃদ্ধি অন্তঃবিস্রবণে সহায়ক হয়ে উদ্ভিদকে পানি ও খনিজ লবণ শোষণে সাহায্য করে। এর মাধ্যমে কিন্তু কোষরসের ঘনত্ব বৃদ্ধি পায়। এটি উদ্ভিদ দেহকে ঠান্ডা রাখে, দেখো এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, এবং পাতার আর্দ্রতা বজায় রাখে। প্রসাধনের ফলে খাদ্য তৈরির জন্য পাতার অবিরাম পানি সরবরাহ সম্ভব হয়। পাতায় প্রসাধনের ফলে জাইলেম বাহিকায় পানির যে টান সৃষ্টি হয় তা মূলরোম কর্তৃক পানি শোষণ ও উদ্ভিদের শীর্ষে পরিবহনের সহায়তা করে। জাইলেম বাহিকার মধ্যে পাতায় প্রসাধনের ফলে যে টান সৃষ্টি হয় তা কিন্তু মূলরোম কর্তৃক পানি শোষণ ও উদ্ভিদের শীর্ষে পরিবহনে সাহায্য করে। যখন তোমার অক্সিজেনটা ছড়িয়ে বের করে দিবে তখন কিন্তু একটা টান সৃষ্টি হয়, এটা মূলরোমের মাধ্যমে পানিটা মাটি থেকে শোষণ করতে আরো বেশি সহায়তা করে। তো উদ্ভিদের প্রসাধন প্রক্রিয়া সালোক সংশ্লেষণ ও শ্বসনের মতো পরিবেশে তেমন প্রভাব রাখে না, তবে পানি চক্রে বাষ্পীভবন অর্থাৎ ভূপৃষ্ঠের পানি জলীয় বাষ্প হিসাবে বায়ুমণ্ডলে প্রেরণ করতে স্থলজ উদ্ভিদের প্রসাধন প্রক্রিয়া ভূমিকা রাখে। প্রসাধনের ফলে প্রচুর পানি বাষ্পাকারে বায়ুমণ্ডলে পৌঁছায়। এরপর দেখো পার্ট 8 থেকে 10। পার্ট 8 থেকে 10 আমরা দেখব এখন। পানি ও খনিজ লবণের পরিবহন। আমরা জেনেছি যে উদ্ভিদ মূলরোমের সাহায্যে মাটি থেকে পানি ও খনিজ লবণ শোষণ করে। এই পানি ও খনিজ লবণের দ্রবণকে কাণ্ড এবং শাখা প্রশাখার মধ্য দিয়ে পাতায় পৌঁছানো দরকার, কারণ পাতায় প্রধানত এগুলোকে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য তৈরির রসদ হিসেবে ব্যবহার করে। আবার পাতায় তৈরি খাদ্য উদ্ভিদ তার দেহের বিভিন্ন অংশে যথা কাণ্ড ও শাখা প্রশাখায় পাঠিয়ে দেয়। উদ্ভিদ মূলরোমের দ্বারা শোষিত পানি খনিজ লবণ মূল থেকে পাতায় পৌঁছানো এবং পাতায় তৈরি খাদ্যবস্তু সারা দেহে ছড়িয়ে পড়াকে পরিবহন বলে। পরিবহনটা আসলে কি, এই দেখো, উদ্ভিদ মূলরোমের দ্বারা শোষিত পানি ও খনিজ লবণ মূল থেকে পাতায় পৌঁছানো এবং পাতায় তৈরি খাদ্যবস্তু সারা দেহে ছড়িয়ে পড়াকে পরিবহন বলে। এটা আসলে উদ্ভিদের যে পরিবহন সেটার সংজ্ঞা। শোষণের মতো পরিবহন পদ্ধতি ও উদ্ভিদের জন্য অতি গুরুত্বপূর্ণ। জাইলেম ও ফ্লুয়েম নামক পরিবহন টিস্যু মাধ্যমে উদ্ভিদে পরিবহন ঘটে। উদ্ভিদের পরিবহনটা আসলে কিভাবে ঘটে, জাইলেম এবং ফ্লুয়েম টিস্যুর মাধ্যমে।
এটা কিন্তু পরিবহন টিস্যু। জাইলেমের মাধ্যমে মূল দ্বারা শোষিত পানি পাতায় যায় এবং ফ্লুয়েম দ্বারা পাতায় উৎপন্ন তরল খাদ্য সারা দেহে পরিবাহিত হয়। জাইলেমের মাধ্যমে উদ্ভিদের মূল দ্বারা যে পানি শোষণ করে সেই পানি পাতায় কিন্তু পৌঁছায়, আর ফ্লুয়েম দ্বারা কি হয়, ফ্লুয়েম দ্বারা পাতায় উৎপন্ন যে তরল খাদ্য সেটা সারা দেহে ছড়িয়ে পড়ে। এটাই হচ্ছে পরিবহন। সুতরাং জাইলেম ও ফ্লুয়েম হলো উদ্ভিদের পরিবহনের পথ। উদ্ভিদের পরিবহন প্রক্রিয়াটি নিম্নলিখিতভাবে সম্পন্ন হয়। পরিবহন প্রক্রিয়া কিভাবে সম্পন্ন হয় এখানে বলা আছে, উদ্ভিদের মূল রোম দিয়ে পানি অভিস্রবণ প্রক্রিয়ায় এবং পানিতে দ্রবীভূত খনিজ লবণ নিষ্ক্রিয় ও সক্রিয় শোষণ পদ্ধতিতে শোষিত হয়ে জাইলেম টিস্যুতে পৌঁছায়। জাইলেমের মাধ্যমে উদ্ভিদ দেহে রসের ঊর্ধ্বমুখী পরিবহন হয়। ফ্লুয়েমের মাধ্যমে পাতায় তৈরি খাদ্য রসের উভয়মুখী পরিবহন হয়। উদ্ভিদের সংবহন বা পরিবহন বলতে প্রধানত ঊর্ধ্বমুখী এবং নিম্নমুখী পরিবহনকে বোঝায়। দেখো, উদ্ভিদের মূল রোম দিয়ে পানি অভিস্রবণ প্রক্রিয়া এবং পানি থেকে দ্রবীভূত খনিজ লবণ নিষ্ক্রিয় ও সক্রিয় শোষণ পদ্ধতিতে শোষিত হয়ে জাইলেম টিস্যুতে পৌঁছায়। দেখো, জাইলেম টিস্যু কি কাজ করে ওটা কিন্তু উপরে বলা আছে। জাইলেমের মাধ্যমে মূল দ্বারা শোষিত পানি পাতায় যায়। জাইলেমের মাধ্যমে উদ্ভিদ দেহে রসের ঊর্ধ্বমুখী পরিবহন হয়। ফ্লুয়েমের মাধ্যমে পাতায় তৈরি খাদ্য রসের উভয়মুখী পরিবহন হয়। ঊর্ধ্বমুখী পরিবহনটা আসলে কিভাবে হয়, কারণ মূল দ্বারা যে শোষিত পানি এটা কিন্তু পাতায় পৌঁছায়, উপরের দিকে ঊর্ধ্বমুখী পরিবহন হয়। আর ফ্লুয়েমের মাধ্যমে কি হয়, পাতায় তৈরি যে খাদ্য রস ওইটা উভয়মুখী পরিবহন, নিচেও যায় উপরেও যায়, চারদিকে ছড়িয়ে যায়। এটাই হচ্ছে এখানে বলা আছে। এরপর এখানে একটা কাজ দেওয়া আছে, এখানে একটু বাকি আছে। মাটি থেকে মূল রোমের দ্বারা শোষিত পানি ও খনিজ লবণের দ্রবণ যে জাইলেম বহিকার মধ্য দিয়ে পাতায় পৌঁছায় তা একটি পরীক্ষার মাধ্যমে প্রমাণ করা যায়। তো এটা হচ্ছে পেপারোমিয়া উদ্ভিদের মাধ্যমে প্রমাণ করা আছে। এটা তোমরা পড়ে নিতে পারো, এটা খুবই ইম্পর্টেন্ট। এরপর দেখো, আমাদের অধ্যায় কিন্তু সম্পূর্ণ হয়েছে। এরপর দেখো, অনুশীলনী দেওয়া আছে। অনুশীলনীর তোমরা এগুলো সুন্দর করে সলভ করার চেষ্টা করবা। এমসিকিউগুলো তোমরা সলভ যদি করতে পারো তাহলে আর ভালো হয়। তবুও আমরা তোমাদেরকে সলভ করে দিচ্ছি এমসিকিউ। দেখো, এখানে শূন্যস্থান দেওয়া আছে দুইটা। স্থলজ উদ্ভিদে প্রসাধন ঘটে ড্যাশ দিয়ে। স্থলজ যে উদ্ভিদ আছে ওইটার মধ্যে প্রসাধন ঘটে কি দিয়ে, ওইটা কিন্তু পাতা দিয়ে হবে। দেখো, এটার উত্তর কিন্তু পাতা হবে, কারণ স্থলজ উদ্ভিদে পাতার মাধ্যমে কিন্তু প্রসাধন ঘটে। এরপর দেখো, কুশ পর্দা এক ধরনের ড্যাশ পর্দা। কুশ পর্দা কিন্তু এক ধরনের অর্ধবেদ্য পর্দা, এটা কিন্তু আমরা পড়েছি। কুশ পর্দা এক ধরনের অর্ধবেদ্য পর্দা। এরপর দেখো বহু নির্বাচনী প্রশ্ন। উদ্ভিদের দেহ অভ্যন্তর থেকে পাতার মাধ্যমে পানি নির্গমন প্রক্রিয়াকে কি বলে? এটার উত্তর হবে ছোট গ, প্রসাধন। দেহ অভ্যন্তর থেকে পাতার মাধ্যমে পানি নির্গমন করে প্রসাধনের মাধ্যমে। এরপর অভিস্রবণ প্রক্রিয়ায় অর্ধবেদ্য পর্দার প্রয়োজন হয়। দ্রবক কম ঘনত্ব থেকে বেশি ঘনত্বের দিকে ধাবিত হয়। দ্রাবক কম ঘনত্ব থেকে বেশি ঘনত্বের দিকে ধাবিত হয়। এটার উত্তর কিন্তু সবগুলা সঠিক, তোমরা বই থেকে মিলিয়ে নিতে পারো। এটার উত্তর কিন্তু সবগুলা সঠিক, তাই এটার উত্তর হবে বড় গ। তো এরপর দেখো, উদ্দীপকের বিশেষ প্রক্রিয়াটি কি? ঘর সাজানোর জন্য আনোয়ারা কিছু রজনীগন্ধার ফুলদানিতে রাখলো। সন্ধ্যাবেলা সে লক্ষ্য করলো ফুলের সুবাসে ঘর সম্পূর্ণ ভরে গেছে। এই ঘটনার সাথে বিজ্ঞান বইয়ে পঠিত বিশেষ অংশের মিল লক্ষ্য করলো। কোন প্রক্রিয়াটি লক্ষ্য করলো? এটা ব্যাপন হবে, কারণ ব্যাপনের মাধ্যমে কিন্তু সারা ঘরে এই সুঘ্রাণটা ছড়িয়ে গেছে। উল্লেখিত প্রক্রিয়ায় জীবকোষে অক্সিজেন প্রবেশ করে উদ্ভিদ দেহ থেকে পানি বের করে দেয়। উদ্ভিদ সালোক সংশ্লেষণের জন্য কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে। এটা কিন্তু তিনটাই সঠিক। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো, এটার উত্তর হবে বড় গ। এরপর তোমরা সৃজনশীলগুলো সমাধান করবা। এটা দেখো, বইয়ের মধ্যে তোমাদের এটা আর এটার উত্তর আছে। এরপর এটার উত্তর আছে, তোমরা বই থেকে বের করে নিবা। এইগুলা তোমরাও বইও পাবা। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।